আসসালামু আলাইকুম সবাইকে। ফার্স্ট কমেন্ট আশিকুর রহমান। আহ কেমন আছেন সবাই? একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আমাদের ক্লাসটাতে। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন একটু দ্রুত যুক্ত হবেন। অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন, সবাই মিলে একসাথে ক্লাসটা করি, নাকি বলেন? রূপা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। তুষার পাল, আয়শা সিদ্দিকা, তানিসা ইবনা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? যারা যুক্ত হচ্ছেন সবাই কেমন আছেন? যারা যুক্ত হচ্ছেন একটু কাইন্ডলি জানাবেন যে সবাই কেমন আছেন। সবাই একটু কষ্ট করে জানাবেন যে সবাই কেমন আছেন। থার্ড কমেন্ট, আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আছি আলহামদুলিল্লাহ ভালো। জি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা আজকে শিখব হচ্ছে কি মহাদেশ? ইউরোপ মহাদেশ। তো এই ক্লাসটা আপনি যদি একবার করেন, দুইবার করেন, ভালো, তিনবার করলেন আরও ভালো, চারবার করলেন আরও ভালো, যদি 5বার করেন আরও ভালো। কারণ কি, আন্তর্জাতিক অংশ থেকে অনেক প্রশ্ন বিশ্ববিদ্যালয়গুলোতে হয়ে থাকে। এখন আপনি আন্তর্জাতিক একবার পড়ে যে আপনার পুরোটা কাভার হয়ে যাবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ আপনাকে বারবার এটাকে প্র্যাকটিস করতে হবে। তো এই বারবার প্র্যাকটিস কিভাবে করবেন? তো বারবার আপনাকে পড়তে হবে, অনেক অনেকবার আপনাকে এগুলো পড়তে হবে। তো এইটা আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এই জন্য আপনাদেরকে বলবো যে যারা যুক্ত হচ্ছেন ক্লাসটা অবশ্যই নিজের টাইম লাইনে রেখে দিবেন, কারণ লাভটা হবে আপনার। স্যার কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছি। তো সবাই প্রস্তুত কিনা? খাতা কলম নিয়ে সবাই রেডি কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে ভাইয়া আমাদের খাতা এবং কলম সব কিছু রেডি। একটু কাইন্ডলি জানাবেন যে ভাইয়া আমাদের খাতা এবং কলম সব কিছু রেডি। আচ্ছা, আমরা আলোচনা করব ইউরোপ মহাদেশ। কোন মহাদেশ আলোচনা করব? ইউরোপ মহাদেশ। আমরা এশিয়া মহাদেশ জানি, আমরা এশিয়া মহাদেশেরই মানুষ। এশিয়া মহাদেশ, একটু মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেকটা লাইন লেখার চেষ্টা করবেন আমি যা যা বলবো। এই যে এশিয়া মহাদেশ, এই এশিয়া মহাদেশ ধরে নেন এটা এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশ 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। 1, 2, 3, 4, 5। এশিয়া মহাদেশের 5 ভাগের 1 ভাগ হচ্ছে ইউরোপ মহাদেশ আয়তনে। এশিয়া মহাদেশের 5 ভাগের 1 ভাগ হচ্ছে ইউরোপ মহাদেশ। কোন মহাদেশ? ইউরোপ মহাদেশ। এশিয়া মহাদেশের কয় ভাগে? 5 ভাগের 1 ভাগ হচ্ছে এই ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশের 5 ভাগের 1 ভাগ হচ্ছে এই ইউরোপ মহাদেশ। এবং যদি আমরা জনসংখ্যার দিকে বিবেচনা করি, জনসংখ্যার দিক থেকে এই ইউরোপ মহাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। জনসংখ্যার দিক থেকে কততম? জনসংখ্যার দিক থেকে কততম দিক থেকে এর অবস্থান হচ্ছে দ্বিতীয়। পুরো ক্লাসটা মনোযোগ সহকারে করলে লাভটা আপনার হবে। কার হবে? লাভটা আপনার হবে। এবং এই জায়গা থেকে ভাইয়া আমাদের কথা, পেন সব কিছু রেডি জন্য বাংলা ভাষণ জিকে পড়লে কি কোশ্চেন বুঝতে পারবো? অবশ্যই বুঝতে পারবেন। পার্ট তো নাই ভাই, জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পার্ট তো নাই। আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাকে যদি আন্তর্জাতিক থেকে প্রশ্ন করে তাহলে কি করবেন? যদি প্রশ্ন করে তাহলে কি করবেন? সেটাও কিন্তু একটা প্রশ্ন। আপনি কি বলবেন যে নাই? ওকে,
এরপরে আসেন, এই যে ইউরোপ মহাদেশ, এই ইউরোপ মহাদেশে স্বাধীন দেশ আছে কতটা জানেন? স্বাধীন দেশ, স্বাধীন দেশ আছে হচ্ছে 48টা। কয়টা? 48টা। স্বাধীন দেশ কয়টা? 48টা। সবাই লিখবেন খাতায়। শিখতে হলে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে এই ক্লাসের কোনো বিকল্প নাই। হ্যাঁ, অনেক চাটুকারি গল্প করব না, স্লাইড রিডিং পড়াবো না, চমৎকার করে বোঝানোর চেষ্টা করব। আপনারা খাতায় লিখবেন, আমার সাথে সাথে পড়বেন, রেসপন্স করবেন। আমি কথা দিচ্ছি আপনারা এইখান থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। ওকে, তাহলে এই ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ কতটা? 48টা। এর মধ্যে ইউএন ভুক্ত, ইউএন মানে কি ভাইয়া? ইউএন মানে জাতিসংঘ, ইউএন মানে কি? ইউনাইটেড নেশনস, মানে জাতিসংঘভুক্ত কয়টা? 46টা। 46টা দেশ হচ্ছে জাতিসংঘভুক্ত। 2টা দেশ জাতিসংঘের সদস্য না। এক নম্বর হচ্ছে ভ্যাটিকান সিটি। কি ভাইয়া? ভ্যাটিকান সিটি। আর নাম্বার 2 হচ্ছে কসোভো। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে কিসের সদস্য না? ইউএন ভুক্ত না, বাট এরা কি দেশ? স্বাধীন দেশ। কোথাকার স্বাধীন দেশ? ইউরোপের স্বাধীন দেশ, ইউরোপের স্বাধীন দেশ। আচ্ছা, তাইলে আমরা দেখলাম। ওকে, এরপরে আসেন, আমরা আজকে আলোচনা করব উত্তর ইউরোপের 8টা দেশ। উত্তর ইউরোপ আলোচনা করব, উত্তর ইউরোপ আলোচনা করব। উত্তর ইউরোপের দেশ কয়টা? 8টা। এই 8টা আজকে আলোচনা করব। আবার দক্ষিণ ইউরোপ, দক্ষিণ ইউরোপের 12টা দেশ, এই 12টা আজকে আলোচনা করব। তাহলে উত্তর ইউরোপের 8টা আর দক্ষিণ ইউরোপের 12টা, এই 12 আর 8-এ কত হয়? 20টা। 48টা দেশের মধ্যে আমরা 20টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব আজকের এই ক্লাসে। ওকে, আসসালামু আলাইকুম। অনেকে সালাম দিচ্ছেন। আপনাদের জন্য আরেকটা কথা বলি, যারা এই ক্লাসে যুক্ত হচ্ছেন, এই ক্লাসটা একবার করলে হবে না ভাই, হবে না। আপনাকে বারবার এটা করতে হবে। হ্যাঁ, একজন বলেছেন ইংরেজি, বাংলা পড়লে কি ইংরেজি কভার হবে? বাংলা ভার্সন পড়লে অবশ্যই। আপনি বাংলা যদি না জানেন, ইংরেজি ভার্সন কি আপনি শিখবেন? ওকে, আমরা একটা ফাঁকা পেজ নেই, আমার সাথে সাথে সবাই লিখবেন। একটা ফাঁকা পেজ নিলাম, আমরা ফাঁকা পেজে আলোচনা করি। আমরা দেখলাম ইউরোপের স্বাধীন দেশ কয়টা? একটু কমেন্ট করেন তো, একটু সবাই রেসপন্স করেন তো। ইউরোপের স্বাধীন দেশ কতটা? কিছুক্ষণ আগে বললাম কিন্তু। স্বাধীন দেশ কতটা? 48টা। ইউএন ভুক্ত কতটা? জাতিসংঘভুক্ত কতটা? জাতিসংঘভুক্ত 46টা। কোন দুইটা জাতিসংঘভুক্ত না? এই ভ্যাটিকান সিটি, আরেকটা কি বললাম? কসোভো। নাম্বার 2 কি বললাম? কসোভো হচ্ছে জাতিসংঘভুক্ত না। এই ইউরোপ, এই ইউরোপ মহাদেশের, এই ইউরোপ মহাদেশ, এই ইউরোপ মহাদেশের নবীনতম দেশ কোনটা জানেন? নবীনতম দেশ হচ্ছে কসোভো। কিতম দেশ? নবীনতম দেশ। কিতম? নবীনতম দেশ। কারণ নবীনতম কারণ কি জানেন? কারণ এই কসোভো স্বাধীনতা লাভ করেছে 2008 সালে। এরপরে ইউরোপে আর কোনো দেশ স্বাধীনতা লাভ করে নাই। তাহলে ইউরোপের নবীনতম দেশ কোনটা? এই কসোভো। কারণ স্বাধীনতা লাভ করেছে 2008 সালে। কার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে? সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। ওকে, এবার আসেন, এই যে ভ্যাটিকান সিটি, এই যে ভ্যাটিকান সিটি, এই ভ্যাটিকান সিটির রাজধানী কি জানেন? ভ্যাটিকান সিটির রাজধানী ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটির রাজধানী কি জানেন? ভ্যাটিকান সিটির রাজধানী হচ্ছে ভ্যাটিকান সিটি। ভাইয়া এনিউর জন্য এই ক্লাস। আচ্ছা, আমি আবারও বলতেছি, যারা যুক্ত হচ্ছেন, আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন কিনা, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, সেটা দেশের যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, সবার জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, সবার জন্য এই ক্লাসটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা ভ্যাটিকান সিটি নিয়ে পরে আলোচনা করি। আমরা আরেকটু ইউরোপ নিয়ে আলোচনা করি। আমরা জানি ইউরোপ হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের 5 ভাগের 1 ভাগ, এবং যদি জনসংখ্যায় বিবেচনা করি, জনসংখ্যায় ইউরোপ মহাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। ইউরোপের স্বাধীন দেশ 48টা, এর মধ্যে 46টা হচ্ছে কি? 46টা হচ্ছে জাতিসংঘভুক্ত। 2টা জাতিসংঘভুক্ত না, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা হচ্ছে কসোভো। এই কসোভোকে বলা হয় ইউরোপের নবীনতম দেশ। এটা সর্বশেষ স্বাধীনতা লাভ করেছে সার্বিয়ার কাছ থেকে 2008 সালে। ইউরোপের দীর্ঘতম নদী কোনটা? ইউরোপের দীর্ঘতম নদী, আন্তর্জাতিক নদ নদী থেকে প্রশ্ন থাকে।
ইউরোপের দীর্ঘতম নদী, ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা নদী। কি নদী? ভলগা নদী। ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা নদী এবং এই ভলগা নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভলদাই পাহাড়। কোথা থেকে উৎপত্তি হয়েছে এটা? ভলদাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। কোথা থেকে? ভলদাই পাহাড় থেকে এই নদীটার উৎপত্তি হয়েছে। ভলদাই পাহাড় থেকে এই নদীটার উৎপত্তি হয়েছে। কোথা থেকে উৎপত্তি হয়েছে? ভলদাই পাহাড় থেকে। সবাই কি আমার কথা বুঝতেছেন? সবাই আমার কথা বুঝতেছেন কিনা? ওকে, প্রিয়ন্তী বলেছেন ভ্যাটিকান সিটি, নুসরাত জাহান বলেছেন ভলগা নদী, আশিকুর রহমান বলেছেন ভলগা। ওকে 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 এখন আসেন ইউরোপের প্রবেশদ্বার। কি দ্বার? প্রবেশদ্বার। ভাই আমরা প্রবেশ করব কেমনে? প্রবেশদ্বার কোনটা? ইউরোপের প্রবেশদ্বার। প্রবেশদ্বার বুঝেন? প্রবেশদ্বার, ইউরোপের প্রবেশদ্বার। এই ইউরোপের প্রবেশদ্বার যদি বলেন, ইউরোপের যদি বলেন পূর্ব দিক থেকে প্রবেশ করতে গেলে লিসবন। লিসবন কি? লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী। কিসের রাজধানী? পর্তুগালের রাজধানী। আর যদি পশ্চিম দিক থেকে প্রবেশ করতে যান তাইলে হবে আপনি পাবেন হচ্ছে ভিয়েনা। ভিয়েনা অস্ট্রিয়া। কি ভাইয়া? ভিয়েনা অস্ট্রিয়া। এগুলো হচ্ছে ইউরোপের প্রবেশদ্বার। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, এই অস্ট্রিয়া যে দেশটা, এই দেশের মানুষগুলো জার্মান ভাষায় কথা বলে। কি ভাষায় কথা বলে এরা? এরা জার্মান ভাষায় কথা বলে। জার্মানি ছাড়া কোন দেশের মানুষ জার্মান ভাষায় কথা বলে? ভাই শোনেন, শুধু কোশ্চেন সলভ করে আপনাকে বিশ্ববিদ্যালয়ে কেউ চান্স পাওয়াতে পারবে না। আপনাকে লিখে লিখে পড়ালে আপনি ইনশাল্লাহ এখান থেকে ভালো করবেন। তো যারা যুক্ত আছেন তারা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, সত্যি কথা দিন শেষে লাভবান আপনি হবেন। কাব্য ভাইয়ের একটা ক্লাস করেও আপনি কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হবেন না। যারা ক্লাসটাতে রিয়্যাক্ট দেন না একটু রিয়্যাক্ট দিয়ে দিবেন, যারা শেয়ার করেন না একটু শেয়ার করে দিবেন ভাইয়ার ক্লাসটা। এটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। ওকে, সবাই একটু ওকে। তাহলে আমাদের দেখলাম যে অস্ট্রিয়া জার্মান ভাষায় কথা বলে। এই অস্ট্রিয়া হচ্ছে ক্লাসিক্যাল মিউজিকের মাতৃভূমি। এই ভিয়েনা অস্ট্রিয়া, এটা হচ্ছে কি? ক্লাসিক্যাল মিউজিক বুঝেন না? এই ক্লাসিক্যাল মিউজিকের মাতৃভূমি হচ্ছে এই অস্ট্রিয়া। ক্লাসিক্যাল মিউজিকের কি ভূমি? মাতৃভূমি। ক্লাসিক্যাল মিউজিকের কি ভূমি? মাতৃভূমি হচ্ছে এই অস্ট্রিয়া। ক্লাসিক্যাল মিউজিকের মাতৃভূমি কি? অস্ট্রিয়া। সবাই বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা যদি বলি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম টানেল কোনটা? কেউ আবার বঙ্গবন্ধু টানেল বলেন না। পৃথিবীর বৃহত্তম টানেল কোনটা আপনারা জানেন? পৃথিবীর বৃহত্তম টানেল এই ইউরোপ মহাদেশে অবস্থিত, ইউরোপের সুইডেনে অবস্থিত। কেউ জানলে একটু উত্তর করবেন, না জানলে আমি তো আছি। গো থার্ড বেস, এটা হচ্ছে সুইডেনে অবস্থিত। গো থার্ড বেস, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম টানেল কোথায় অবস্থিত? ইউরোপের সুইডেনে অবস্থিত। নাম হচ্ছে গো থার্ড বেস। কি বেস? গো থার্ড বেস। আচ্ছা, ইউরোপের দীর্ঘতম নদী কি? ভলগা নদী। কোথায় উৎপত্তি হয়েছে? ভলদাই পাহাড়ে। প্রবেশদ্বার লিসবন পর্তুগাল, ভিয়েনা অস্ট্রিয়া জার্মান ভাষায় কথা বলে। ক্লাসিক্যাল মিউজিকের মাতৃভূমি হচ্ছে এই অস্ট্রিয়া। কিসের মাতৃভূমি? ক্লাসিক্যাল মিউজিকের মাতৃভূমি হচ্ছে এই অস্ট্রিয়া। আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারেন, নিঃসন্দেহে মেনশন করতে পারেন। চমৎকার কিছু শেখাতে যদি চান আপনার বন্ধুদেরকে, তাহলে মেনশন করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি একা একা শিখবো, আমি একা একা চান্স পাবো, তাইলে দরকার নাই। আচ্ছা, তাইলে আর দরকার নাই। ওকে, আমরা এখন এই যে দুইটা ইউএন ভুক্ত দেশ না, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা কসোভো, একটু আলোচনা করি আপনাদের সাথে। দেখেন অনেকটা এরকম। এই দেশটার নাম হচ্ছে ইতালি। কি ভাইয়া? এই দেশটার নাম হচ্ছে ইতালি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এখান থেকে আশা করি কিছু প্রশ্ন হলেও কমন পাবেন।
এই দেশটার নাম হচ্ছে ইতালি। একটু মুছে দেন, আপনার খাতায় এভাবে আঁকানোর চেষ্টা করবেন, শিখতে পারবেন। আই গেস যে কিছু শিখতে পারবেন। ধরে নেন এটা হচ্ছে ইতালি নামে একটা দেশ। এই ইতালিকে ছিদ্র করে এখানে একটা দেশ আছে, এখানে একটা দেশ আছে। এই দেশটার নাম ধরলাম সান মেরিনো। কি মেরিনো? সান মেরিনো। এই দেশটার নাম ধরলাম হচ্ছে সান মেরিনো। এই যে এটা, বাট এটা কিন্তু ইতালি, পুরোটা কিন্তু ইতালি। আর এটার নাম ধরলাম হচ্ছে ভ্যাটিকান সিটি। কি ধরলাম? ভ্যাটিকান সিটি। একটা ধরলাম সান মেরিনো আর একটা ধরলাম ভ্যাটিকান সিটি। ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে ইতালি। কি রাষ্ট্র? ছিদ্রায়িত রাষ্ট্র। কারণ আপনার বুকের মধ্যে যদি ছিদ্র করা হয় তাহলে কার বুকটা ছিদ্র হলো? আপনার বুক। তাহলে এই ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র কোনটা? ইতালি। কারণ ইউরোপকে ইতালিকে ছিদ্র করে দুইটা দেশ আছে। এখানে আছে কি? ভ্যাটিকান সিটি, আর এখানে আছে কি? সান ম্যারিনো। এখানে আছে সান ম্যারিনো, এখানে আছে ভ্যাটিকান সিটি। এখানে আছে সান মেরিনো আর এখানে আছে হচ্ছে ভ্যাটিকান সিটি। এখন এই সান মেরিনোর রাজধানীও সান মেরিনো, ভ্যাটিকান সিটির রাজধানী কি? ভ্যাটিকান সিটি। একটু লিখে নেন, নোট নিয়ে নেন। পৃথিবীর কয়েকটা দেশ আছে যাদের রাজধানীও সেম, দেশের নামও সেম। যেমন আমি যদি বলি ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি এর রাজধানী কি? এর রাজধানী হচ্ছে ভ্যাটিকান সিটি। কি ভাইয়া? এর রাজধানী হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটির রাজধানী কি? ভ্যাটিকান সিটির রাজধানী হচ্ছে ভ্যাটিকান সিটি। আমি যদি বলি ভাইয়া মেক্সিকো, মেক্সিকো, মেক্সিকো সিটি। কি ভাইয়া? মেক্সিকো সিটি। আমি যদি বলি জিবুতি, জিবুতির রাজধানী জিবুতি। এটা ঢাবিতেও একবার প্রশ্ন করেছিল কয়েক বছর আগে যে কোন দেশ এবং দেশের রাজধানী সেম, এরকম প্রশ্ন আপনাকে করতে পারে যে কোনো জায়গায়। দেখেন এখানে জিবুতি অপশনে ছিল, জিবুতি দিছি। আমি যদি লিখি সিঙ্গাপুর, সিঙ্গাপুর, সিঙ্গাপুরের রাজধানী কি ভাইয়া? সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর সিটি। এই যে এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, এগুলো একটু মনে রাখার কি করবেন? চেষ্টা করবেন। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। ওকে, এখন আসেন এই যে ইতালি। আচ্ছা ভাইয়া নীল কালারটা খালি তো ভালো বুঝতে পারি না। আচ্ছা নীল কালার দিয়ে আর লিখবো না, নীল কালার দিয়ে আর লিখবো না, নীল কালার দিয়ে আর লিখবো না। ওকে ভাইয়া, আপনাদের কথা আমি রাখবো, আমি আপনাদের কথা রাখবো, আমি আপনাদের কি রাখবো? কথা রাখবো। তো মনোযোগ দিয়ে ক্লাস করলে আপনাদের কথা রাখবো। আর একটা ছোট্ট করে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, যারা লিজেন্ড কেয়ারের সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হবেন, যারা আমাদের নক করে ভর্তি হবেন, আজকে ভর্তি হবেন, কিংবা আমাকে নক করে ভর্তি হবেন, কিংবা কুয়েতের রাজধানী কুয়েত, হ্যাঁ, কিংবা আমাদের পেজের নক করে ভর্তি হবেন, কিংবা কালকে ভর্তি হবেন, তাদের জন্য একটা বিশাল ডিসকাউন্ট থাকবে, কথা দিচ্ছি। যারা ক্লাস করে ভর্তি হবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে। এবং আমরা একদম জিরো থেকে শেখানোর চেষ্টা করব, আপনাকে এতটুকু প্রমিস করতেছি। আমরা যদি লিজেন্ড কেয়ার যদি আপনার দায়িত্ব নেই, আপনাকে সর্বোচ্চটুকু দিয়ে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, একটা রিয়েক্ট দিয়ে দিলাম, লাভ রিয়েক্ট নাগিব মাহফুজ কাব্য, এটা হচ্ছে আমার আইডি, কোনো দরকারে মেসেজ দিবেন। এই যে ইতালি, ইতালির রাজধানী কি? ইতালির রাজধানী ভাইয়া রোম। ইতালির রাজধানী কি? রোম। ইতালির রাজধানী কিন্তু রোম। ইতালির রাজধানী কি? ইতালির রাজধানী রোম। দেখেন এটাকে দেখতে কিসের মতো? একটা জুতার মতো। কিসের মতো? জুতার মতো। এই জন্য এই ইতালিকে বলা হয় লং শু। কি বলা হয়? লং শু বলা হয়, লং শু বলা হয়, লং শু বলা হয়। ইতালিকে কি বলা হয়? লং শু বলা হয়। আচ্ছা এই যে ইতালি, এই ইতালিকে বলা হয় ল্যান্ড অফ মার্বেল। কি বলা হয়? ল্যান্ড অফ মার্বেল। এই প্রশ্নগুলোই আসে পরীক্ষায়। ল্যান্ড অফ মার্বেল বলা হয় কাকে? ইতালিকে। ইতালির রাজধানী কি? রোম। ইতালিরকে কি বলা হয়? লং শু। কারণ কি? জুতার মতো দেখতে। এবং ইতালি কিন্তু জুতা তৈরিতে মানে পুরো বিশ্বে কিন্তু খুবই আগায় আছে হচ্ছে এই ইতালি। এই ইতালি কিন্তু খুবই আগে আছে। দেখো ইতালি এবং এই ভ্যাটিকান সিটি, ইতালি এবং ভ্যাটিকান সিটি, তাহলে আমরা যদি বলি ছিদ্রায়িত রাষ্ট্র কোনটা, তাহলে উত্তর কি হবে? এটা একটু উত্তর করো তো। ছিদ্রায়িত রাষ্ট্র কোনটা? ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র কোনটা? ইউরোপের, ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র কোনটা? একটু উত্তর করো তো। ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র, ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র কোনটা? ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র কোনটা? একটু উত্তর করেন। ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র কোনটা? এই প্রশ্নটার উত্তর সবাই একটু করবেন, ঝটপট করবেন। এই প্রশ্নের উত্তরটা সবাই একটু করবেন। রিসেন্ট জিকের পিডিএফ দেওয়া হবে ভাইয়া, প্লিজ। ভর্তি হব না ভাইয়া, আইএলটিএস করে চলে যাব। ওকে, অবশ্যই, এটাও ভালো সিদ্ধান্ত
বাইরে চলে যাবেন। আচ্ছা, এই এই যে ইতালির থেকে স্বাধীনতা লাভ করে ভ্যাটিকান সিটি। ইতালি থেকে কি লাভ করে? স্বাধীনতা লাভ করে। ইতালির থেকে স্বাধীনতা লাভ করে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি স্বাধীনতা লাভ করে হচ্ছে 1929 সালে। কত সালে? 1929 সালে। কার কাছ থেকে? এই ইতালির কাছ থেকে ভ্যাটিকান সিটি কি লাভ করে? স্বাধীনতা লাভ করে। ইতালির কাছ থেকে কি লাভ করে? স্বাধীনতা লাভ করে। কত সালে? 1929 সালে। সবাই লিখতেছেন খাতায়? আমরা প্রশ্ন সলভ করব। এখান থেকে যে প্রশ্নগুলো এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে আমরা সেগুলো সলভ করব। তো সবাই খাতায় লিখতেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন আমাকে। সবাই একটু কাইন্ডলি জানাবেন। এই যে ভ্যাটিকান সিটি, এই ভ্যাটিকান সিটিকে বলা হয় দা হোলি সিটি। কি বলা হয়? দা হোলি সিটি। সাংবিধানিকভাবে এটাকে বলা হয় দা হোলি সিটি। ভ্যাটিকান সিটিকে কি বলা হয়? দা হোলি সিটি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র। কেমন রাষ্ট্র এটা? এটা সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র। কেমন রাষ্ট্র? এটা হচ্ছে ক্ষুদ্রতম রাষ্ট্র। ক্ষুদ্রতম রাষ্ট্র। দেখেন কতগুলো ইনফরমেশন আসতেছে, কতগুলো ইনফরমেশন আপনারা পাচ্ছেন, কতগুলো ইনফরমেশন পাচ্ছেন। এই যে ভ্যাটিকান সিটি, এই ভ্যাটিকান সিটির যিনি রাষ্ট্রীয় প্রধান থাকেন বা ধর্মীয় গুরু থাকেন তাকে বলা হয় পোপ। কি বলা হয়? পোপ বলা হয়। কিছুদিন আগে পোপ মারা গেল, তাই না? পোপ ফ্রান্সিস মারা গেল। তো এখন কিন্তু এই পোপটা খুবই গুরুত্বপূর্ণ। এই পোপ হচ্ছে কি? এই পোপ হচ্ছে ধর্মীয় প্রধান বলতে পারেন, আবার বলতে পারেন রাষ্ট্রীয় প্রধান। ধর্মীয় প্রধান বলতে পারেন কিংবা রাষ্ট্রীয় প্রধান বলতে পারেন। তিনি হচ্ছে এই পোপ। পোপ ফ্রান্সিস কিছুদিন আগে মারা গেল। এখন নতুন যিনি পোপ হয়েছেন তিনি হচ্ছে 267তম পোপ, তাই না? 267তম পোপ হয়েছেন, যিনি ইউএস এর নাগরিক, ইউএস এর বংশভূত। কোথার বংশভূত? ইউএস এর বংশভূত। ইউএস এর বংশভূত। ইনার নামটা কি কেউ বলতে পারবেন? ইনার নামটা কি? ইনার নাম কি? রবার্ট রবার্ট ফ্রান্সিস। ওই যে বিশ্ববিদ্যালয় হলগুলোতে প্রভোস্ট থাকে, প্রভোস্ট থাকে না? বিশ্ববিদ্যালয় হলগুলোতে কি থাকে? প্রভোস্ট থাকে না? এটা মনে রাখবেন প্রেভোস্ট। এই প্রভোস্টের সাথে একটু রিলেট করে মনে রাখবেন। ইনি হচ্ছে নতুন পোপ। কার নতুন পোপ? ভ্যাটিকান সিটির নতুন পোপ। ভ্যাটিকান সিটির নতুন পোপ। আমরা দেখলাম ইউরোপের দুইটা দেশ এখন পর্যন্ত ইউএন বা জাতিসংঘের সদস্য হয় নাই, তার একটা ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটিটা কোথায় অবস্থিত? ইতালির মধ্যে অবস্থিত। ইতালির রাজধানী কি? রোম। ইতালিকে বলা হয় কি? ল্যান্ড অফ মার্বেল। ইতালিকে বলা হয় লংশু। লংশু। আচ্ছা, এই ভ্যাটিকান সিটিটা স্বাধীনতা লাভ করে কার থেকে? ইতালির থেকে। কত সালে? 1929 সালে। এই ভ্যাটিকান সিটিটা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র। এই ভ্যাটিকান সিটিটাকে সাংবিধানিকভাবে কি বলা হয়? দা হোলি সিটি বলা হয়। কি বলা হয়? দা হোলি সিটি বলা হয়। সবাই বুঝতেছেন? একটু কাইন্ডলি জানাবেন যে সবাই একদম বুঝতেছেন কিনা, একটু জানাবেন। আচ্ছা, সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি আমাকে কষ্ট করে জানান আপনারা। হ্যাঁ, একটু কষ্ট করে জানান। ওকে, এরপরে আসেন এই যে ইতালি। আহ, এই ইতালির একজন বিখ্যাত ব্যক্তি হচ্ছে বেনিটো মুসোলিনি। মুসোলিনি একজন বিখ্যাত ব্যক্তি। হচ্ছে এই বেনিতো মুসোলিনি। ইনি হচ্ছে ফ্যাসিস্ট রাষ্ট্রপ্রধান ছিলেন। ইতালির ফ্যাসিস্ট রাষ্ট্রপ্রধান ছিলেন। ফ্যাসিস্ট ফ্যাসিস্ট রাষ্ট্রপ্রধান ছিলেন। ইতালির ফ্যাসিস্ট রাষ্ট্রপ্রধান ছিলেন এই বেনিতো মুসোলিনি। ইতালির ফ্যাসিস্ট রাষ্ট্রপ্রধান ছিলেন। ইনি ফ্যাসিবাদের জনক। ইনি কিসের জনক? ইনি হচ্ছে ফ্যাসিবাদের জনক। কিসের জনক? ফ্যাসিবাদের জনক। তাহলে ফ্যাসিবাদের জনককে বলেন তো? ফ্যাসিবাদের জনক পরীক্ষায় আসে যে ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? একটু বলেন, ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? সবাই একটু বলেন, ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? একটু সবাই বলেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে একটু আসতে পারে, সাম্প্রতিক আকারেও আসতে পারে। এই যে রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট, ইনি হচ্ছে 267তম পোপ। কততম? 267তম পোপ। ইউএস এর বংশভূত। ইনি হচ্ছে
কোথাকার পোপ হলেন? ইনি ভ্যাটিকান সিটির পোপ হলেন। ইনি ক্ষমতা গ্রহণ করেন কবে? কবে ক্ষমতা গ্রহণ করেন? ইনি ক্ষমতা গ্রহণ করেন হচ্ছে এই যে মে মাস, এটা মে মাস চলে, এই মে মাসের 8ই মে 2025 সালে। কত সালে? 8 মে 2025 সালে এই রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট ক্ষমতা গ্রহণ করে। কি গ্রহণ করে? ক্ষমতা গ্রহণ করে। সবাই কথা বুঝতেছেন? আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখলাম এইখানে যে ভ্যাটিকান সিটি স্বাধীনতা লাভ করে 1929 সালে। কার কাছ থেকে? ইতালির কাছ থেকে। এবং সেই সময় ইতালির রাষ্ট্রপ্রধান ছিল কিন্তু এই বেনিটো মুসোলিনি ছিল। তখন কিন্তু ইতালির রাষ্ট্রপ্রধান ছিল এই বেনিটো মুসোলিনি। এবং এই স্বাধীনতার জন্য একটা চুক্তি হয়, সেটা হচ্ছে লাটেরান চুক্তি। কি চুক্তি? এই যে স্বাধীনতা হলো, ইতালির সাথে ভ্যাটিকান সিটির একটা চুক্তি হয়, সেটা হচ্ছে লাটেরান চুক্তি। কি চুক্তি? প্রত্যেকটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ, অনেক বইতেও পাবেন না। এটা কি চুক্তি ভাই? লাটেরান চুক্তি। সবাই একটু বলেন কি চুক্তি এটা? লাটেরান চুক্তি। সবাই খাতায় লিখতেছেন কিনা একটু আমাকে আচ্ছা, আমার বন্ধু লিখছে কাব্য ভাই ফ্যাসিস্ট জিকে টিচার। ফ্যাসিবাদের জনকের নামটা কি লিখেছিলেন? বেনিটো মুসোলিনি। আচ্ছা, আবারও লিখে দিচ্ছি, মুসোলিনি। ইনি হচ্ছে হিটলারের বন্ধু ছিল। কি ছিল? এই বেনিটো মুসোলিনি কে ছিল? হিটলারের বন্ধু ছিল। কে ছিল বলেন তো? হিটলারের বন্ধু ছিল। আরেকজন ব্যক্তির নাম পড়বেন, ইতালির নাম আসলে, সেটা হচ্ছে ফ্লোরেন্স নাইটাঙ্গেল। ফ্লোরেন্স নাইটাঙ্গেল। ফ্লোরেন্স ফ্লোরেন্স নাইটাঙ্গেলের নাম পড়বেন। এই যে নার্সিং, আপনারা অনেক স্বপ্ন দেখেন যে নার্সিং এ পড়বেন। এই আধুনিক নার্সিং এর জনক বলা হয়, আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা বলা হয়। কি বলা হয়? আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা বলা হয় এই ফ্লোরেন্স নাইটাঙ্গেলকে। ইনি কোথায় জন্মগ্রহণ করেন? ইতালিতে জন্মগ্রহণ করেন এই ফ্লোরেন্স নাইটাঙ্গেল। ইনি জন্মগ্রহণ করেন হচ্ছে 1820 সালের দিকে। এবং তারিখটা ছিল 12ই মে। কত তারিখে জন্মগ্রহণ করেন? 12ই মে 1820 সালে। এই জন্য এই 12ই মে-কে বিশ্ব নার্সিং দিবস বলা হয়। কি বলা হয়? বিশ্ব নার্সেস ডে বলা হয়। ইন্টারন্যাশনাল নার্সেস নার্সেস ডে বলা হয় এই 12ই মে। কি জন্য? এই নাইটাঙ্গেলের জন্য, ফ্লোরেন্স নাইটাঙ্গেলের জন্য। এরপরে তিনি হচ্ছে যখন ক্রিমিয়া যুদ্ধ হয়, ক্রিমিয়া যুদ্ধে সেবা প্রদান করার জন্য ইনি এখন পর্যন্ত বিভিন্ন বই, বিভিন্ন জায়গায় ইনার নাম পাওয়া যায়। কিসের জন্য? ক্রিমিয়া যুদ্ধে ইনি সেবা প্রদান করেছিল। কি যুদ্ধে সেবা প্রদান করেছিল? ক্রিমিয়া যুদ্ধে সেবা প্রদান করেছিল। হ্যাঁ, লেডি উইথ দ্য ল্যাম্প, এটা 43 বিসিএস আসছিল। এই যে তোমাদের আবরার আহমেদ জয়, তোমাদের ভাই, তোমাদের বড় ভাই, ও এই বছর চান্স পেয়েছে। হ্যাঁ, একটা ভালো কথা বলেছে, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, এই ফ্লোরেন্স নাইটাঙ্গেলকে বলা হয় দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। এই যে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় কাকে? ফ্লোরেন্স নাইটাঙ্গেলকে। এইটা 43 বিসিএস এ আসছিল। খুবই ইম্পর্টেন্ট ব্যাপারটা, ভালো একটা কথা মনে করিয়ে দিয়েছে তোমাদের ভাইয়া। বলেছে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, এটা হচ্ছে 43 বিসিএস এ আসছিল। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় কাকে? দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় কাকে? সবাই একটু বলেন তো, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় কাকে? কে কে খাতায় নোট করতেছেন একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা, ফর দ্য থার্ড টাইম এখানে ভাই, ধরো তোমার বুক ছিদ্র করে দিলাম, তাহলে কার বুকটা ছিদ্র হলো? তোমার। ধরো রহিমের বুক ছিদ্র করে দিলাম, তাহলে ছিদ্রায়িত বুকটা কার? রহিমের। তাহলে ইতালির বুক ছিদ্র করেছি, তাহলে ছিদ্রায়িত রাষ্ট্রটাকে? ছিদ্রায়িত রাষ্ট্রটা হচ্ছে ইতালি। তাহলে ছিদ্রায়িত রাষ্ট্রটা হচ্ছে ইতালি। সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি আমাকে সবাই একটু জানাবা যে ভাইয়া সবাই ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানাবা। হ্যাঁ, সবাই একটু কষ্ট করে জানাবা যে সবাই ক্লিয়ার কিনা। একটু কষ্ট হবে, আমি জানি যে আপনাদের অনেক কষ্ট হবে এইটা জানাতে, তারপরেও আপনারা জানাবেন, সবাই একটু জানাবেন। নোট করেছি ভাইয়া, ইস্তেয়াক বলেছে নোট করেছি। আর কেউ নোট করেছেন কিনা একটু আমাকে কষ্ট করে জানান। হ্যাঁ, একটু কষ্ট করে জানান যে আর কেউ নোট করেছেন কিনা।
আচ্ছা, নোটগুলো আপনারা আমাদের লিজেন্ড কেয়ারের পেজে মেসেজ করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, কিংবা জিকে ভাইয়া পেজে মেসেজ করতে পারেন। আপনাদের নোটগুলো আমরা সুন্দর করে ওকে ক্লিয়ার নোট করেছি। ওকে, নোটগুলো আমাদের দিতে পারেন। দেখেন আমি কমেন্ট করেছি, আমিও করেছি, বাহ চমৎকার, সবাই করেছেন, সবাই করেছেন, বাহ চমৎকার ব্যাপার, সত্যি চমৎকার ব্যাপার। হ্যাঁ, আমি এই কলম বের করছি, আমি কলম করে রাখলাম। ওকে, এরপরে আসেন, সবাই নোট করেছেন। এরপরে আসেন উত্তর ইউরোপের 8টা দেশ সম্পর্কে জানবো। কোন ইউরোপ পড়ব আমরা এখন? উত্তর ইউরোপ। উত্তর ইউরোপের উত্তর ইউরোপের দেশ হচ্ছে কয়টা? উত্তর ইউরোপের দেশ হচ্ছে 8টা। কয়টা? 8টা দেশ। কয়টা দেশ? 8টা দেশ। আমরা এই উত্তর ইউরোপের কয়েকটা অঞ্চলে এই 8টা দেশকে একটু দেখার চেষ্টা করি। প্রথমে 5টা দেশ দেখি। সেই 5টা দেশকে বলা হয়, যে 5টা দেশ দেখব সেই 5টা দেশকে বলা হয় নর্ডিক অঞ্চলের দেশ। কিসের দেশ? নর্ডিক অঞ্চলের দেশ, বা বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ বা নর্ডিক অঞ্চলের দেশ। এই এই 8টার মধ্যে এখানে 5টা পাবো আমরা। নর্ডিক অঞ্চলের দেশ হচ্ছে 5টা, বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ হচ্ছে 5টা। এই 5টা হচ্ছে, মনে রাখবেন ভাই, ফিরে আসুন। কিভাবে আসবো ভাই? ফিরে আসুন। ফিরে না এসে লিখবো আমরা ফিরে আসুন। এই যে ফি যে লিখতে পারি আমরা ফিনল্যান্ড। কি ল্যান্ড? ফিনল্যান্ড লিখতে পারি। কি লিখলাম? ফিনল্যান্ড লিখলাম। ফিতে কি লিখলাম? ফিনল্যান্ড লিখলাম। সবাই আর একটা জিনিস মনে রাখবেন, এই যে 5টা দেশ রয়েছে, আপনাকে অনেক সময় মুদ্রার নামও জিজ্ঞেস করে। এই ফিডে আসুনের এই ডে থেকে শুরু করে, ফি বাদ দিয়ে ডে থেকে শুরু করে এই 4টা দেশের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। মুদ্রা কি ভাইয়া? মুদ্রা হচ্ছে ক্রোনা। আর এই ফিনল্যান্ডের মুদ্রার নাম কি? ফিনল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো। এখন কি আর মুদ্রাগুলো ভুলবেন আপনারা? এখন কি আর মুদ্রাগুলো ভুলবেন? ফিনল্যান্ড আচ্ছা, ফিনল্যান্ডের মুদ্রা কি? মাথার উপর দিয়ে যাচ্ছে। হায় হায়, কি বললেন এবার সাদিয়া আফরিন? মাথার উপর দিয়ে তো যাওয়ার কথা না, মাথার উপর দিয়ে তো যাওয়ার কথা না। আচ্ছা, তাহলে এই ফিনল্যান্ডের মুদ্রার নাম কি? ইউরো। বাকি 4টা দেশের মুদ্রা হচ্ছে ক্রোনা। মুদ্রা কি? ক্রোনা। মুদ্রা কি? ক্রোনা। আচ্ছা, সবাই বুঝতেছেন না আমার কথা? আচ্ছা, এই যে ফিনল্যান্ড, এই ফিনল্যান্ডকে বলা হয় হাজারো হ্রদের দেশ। কি বলা হয়? যে কয়েকটা লাইন বলবো প্রত্যেকটা লাইন লিখবেন। কি বলা হয়? হাজারো হ্রদের দেশ। তাহলে হাজারো হ্রদের দেশ কাকে বলা হয়? আমার সাথে সাথে বলেন। হাজারো হ্রদের দেশ বলা হয় কাকে? এই ফিনল্যান্ডকে। এই ফিনল্যান্ডের নারীরা ইউরোপের মধ্যে সর্বপ্রথম ভোটাধিকার পায়। এই ফিনল্যান্ডের নারীরা ইউরোপের মধ্যে মধ্যে ফিনল্যান্ডের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পায়। ফিনল্যান্ডের নারীরা কি পায়? সর্বপ্রথম ভোটাধিকার পায়। ভোটের অধিকার, ভোটাধিকার। এটা কত সালে পায়? 1906 সালে। কত সালে? 1906 সালে এই ভোটাধিকারটা পায়। কত সালে পায়? 1906 সালে পায়। কত সালে পায়? 1906 সালে পায়। এই যে ফিনল্যান্ড, এই ফিনল্যান্ডের রাজধানী কি? রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। কি ভাইয়া? হেলসিঙ্কি। রাজধানী কি ভাইয়া? হেলসিঙ্কি। রাজধানী কি? রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। আমি আপনাদেরকে মুখস্থ করায় দিব, সমস্যা নাই। এই যে ফিনল্যান্ড, এই ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে একটা লাইন রয়েছে। ফিনল্যান্ড আর রাশিয়া এর মধ্যে একটা লাইন রয়েছে। লাইন তো আমরা পড়ি, তো আমরা ওইভাবে ছন্দ দিয়ে না পড়ে এভাবে মনে রাখবো, যেটা যখন পড়বো যেটা সামনে আসবে পড়ে ফেলবো। এর মধ্যে একটা কি রয়েছে? লাইন রয়েছে। ফিনল্যান্ড এবং রাশিয়া, এই দুইটা দেশের মধ্যে একটা লাইন রয়েছে। লাইনটার নাম হচ্ছে লাইন অফ ম্যানারহেইম। লাইনটার নাম কি ভাই? লাইন অফ ম্যানারহেইম। লাইন অফ ম্যানারহেইম। লাইন অফ ম্যানারহেইম কোন দুইটা দেশকে বিভক্ত করেছে?
ফিনল্যান্ড এবং রাশিয়াকে বিভক্ত করেছে, ফিনল্যান্ড এবং রাশিয়াকে বিভক্ত করেছে। তাহলে আমরা যদি বলি, আমরা যদি দেখেন, আমরা নর্ডিক অঞ্চলের দেশ কয়টা বললাম? 5টা দেশ। কয়টা দেশ? 5টা দেশ। তো ফি ডে আসুন, ফিনল্যান্ড, যার মুদ্রা কি? ইউরো। এই ফিনল্যান্ডের রাজধানী কি? হেলসিঙ্কি। রাজধানী কি? হেলসিঙ্কি। মুদ্রা কি? ইউরো। হাজারো হ্রদের দেশ বলা হয় কাকে? ফিনল্যান্ডকে। হাজারো হ্রদের দেশ বলা হয় কাকে? ফিনল্যান্ডকে। ইউরোপের মধ্যে ফিনল্যান্ডের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পায়। এটা কত সালে পায়? 1906 সালে পায়। এই ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে একটা লাইন রয়েছে, লাইনটার নাম কি? লাইন অফ ম্যানারহেইম। সবাই ক্লিয়ার কিনা? লিখেছেন কিনা? এবং একটু জানাবেন। আপনি পৃথিবীর যে বিশ্ববিদ্যালয় কেন পরীক্ষা না দেন, এই ক্লাসটা সবাই বুঝতেছেন কিনা আমার কথা একটু জানাবেন, যে ভাইয়া আপনারা বুঝতেছেন কিনা, আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বুঝতে, একটু কষ্ট করে আপনারা জানান, আপনারা লাভবান হবেন, একটু আমাকে জানান। এবং যারা আমাদের পেইড ব্যাচে এখনো যুক্ত হন নাই, তাদের বলবো যে ভাই এটা সুযোগ, এই ক্লাস করে যারা ভর্তি হবেন তারা সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। যারা এই ক্লাস করে ভর্তি হবেন তারা সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন, সেটা আমাকে নক দিয়ে হোক আর যে কোনো ভাইয়াকে নক দিয়ে হোক যদি ভর্তি হন। এই যে আমি আবারও আপনাদের রিয়েক্ট দিয়ে দিই, এইটা হচ্ছে আমার আইডি, এই যে নাগিব মাহফুজ কাব্য। যদি ভর্তি হতে চান, এই ক্লাস করে যারা ভর্তি হবেন সর্বোচ্চ ডিসকাউন্টে আপনারা ভর্তি হতে পারবেন। এরপরে আসেন সবাই, লাইন অফ পরে কি? এটা হচ্ছে ম্যানারহেইম লিখেছি, ম্যানারহেইম, লাইন অফ ম্যানারহেইম, বুঝেন নাই আপনি? ওকে। এরপরে ভাই ফি ডে, ডে ফর কি? ডে ফর ভাই ডেনমার্ক। ডে ফর কি ভাইয়া? ডে ফর ডেনমার্ক। কি মার্ক? ডেনমার্ক। এই যে স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো রয়েছে, 5টা দেশ, এই 5টা দেশের মধ্যে সব এই 5টা দেশের মধ্যে একটা হচ্ছে এই ডেনমার্ক। এই ডেনমার্কের রাজধানী কি জানেন? এই ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। কি ভাইয়া? কোপেনহেগেন। এই ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। কোপেনহেগেনটা একটা দ্বীপে অবস্থিত, সেই দ্বীপটার নাম জিল্যান্ড দ্বীপ। তাহলে কোপেনহেগেন যে রাজধানীটা, এটা একটা দ্বীপে অবস্থিত, দ্বীপটার নাম কি? জিল্যান্ড দ্বীপ। এই যে ডেনমার্ক, এরা সর্বপ্রথম পতাকা তৈরি করে। সর্বপ্রথম কি তৈরি করে? পতাকা। যে আমরা যে বাংলাদেশের পতাকা, ইউএস এর পতাকা, এখানকার পতাকা, ওখানকার পতাকা বলি, এই পতাকা সর্বপ্রথম সৃষ্টি করে হচ্ছে ডেনমার্ক। এই পতাকা আবিষ্কার করে 1228 সালে। কত সালে? 1228 সালে। কত সালে? 1228 সালে হচ্ছে সর্বপ্রথম পতাকা তৈরি করে। ক্লাসের উপস্থিতি কমে যাচ্ছে। আমরা গ্রিনল্যান্ড দ্বীপের নাম শুনেছি না? সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড দ্বীপের কিন্তু মালিক হচ্ছে এই ডেনমার্ক। কিসের মালিক? গ্রিনল্যান্ড দ্বীপের মালিক। গ্রিনল্যান্ড দ্বীপের মালিককে বলেন তো? গ্রিনল্যান্ড দ্বীপের মালিককে? গ্রিনল্যান্ড দ্বীপের মালিক কেডা বলেন? এই ডেনমার্ক। গ্রিনল্যান্ড দ্বীপের মালিক কেডা বলেন তো? এই ডেনমার্ক। সবাই একটু বলেন গ্রিনল্যান্ড দ্বীপের মালিক কে? পেইড ব্যাচে আছেন অন স্ক্রিন। আচ্ছা, এই যে আবরার আহমেদ জয়, খুব সম্ভবত আমি ভুল না করলে আমাদের সাথে অনেক দিন ধরে ছিল, এখন রাজশাহী, চট্টগ্রাম সহ ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। ওকে। এরপরে ভাই ফি ডে আতে কি লেখা যায়? আতে লেখা যায় আইসল্যান্ড। কি লেখা যায় ভাই? আতে কি লেখা যায়? আতে লেখা যায় আইসল্যান্ড। আসেন আমরা একটু আইসল্যান্ড নিয়ে আলোচনা করি। কি ল্যান্ড নিয়ে আলোচনা করব? আইসল্যান্ড নিয়ে আলোচনা করব। যতটুকু পড়িয়েছি সবার কোনো সমস্যা থাকলে একটু বলবেন। আতে কি? আইসল্যান্ড। যদি বলি ভাই আইসল্যান্ডের মুদ্রার নাম কি, তাহলে হবে ক্রোনা। আইসল্যান্ডের মুদ্রার নাম কি? ক্রোনা। আর যদি বলি ভাইয়া, আমরা যদি বলি আইসল্যান্ডের রাজধানী কি, আইসল্যান্ডের রাজধানী হচ্ছে রিকজাভিক। আমার সাথে সাথে বলবেন এবং লিখবেন রিকজাভিক। কি ভাইয়া? রিকজাভিক। রিকজাভিক কি? আইসল্যান্ডের রাজধানী। আইসল্যান্ডের রাজধানী কি? রিকজাভিক। সবাই একটু বলেন। এই আইসল্যান্ডকে বলা হয় আগুনের দেশ, কি আগুনের দ্বীপ বলা হয়। এই দেশ, এই যে আইসল্যান্ড, এই আইসল্যান্ডে কোনো সাপ নাই। কি নাই? সাপ নাই। আইসল্যান্ডে কি নাই? সাপ নাই। আগুনের দ্বীপ বলা হয় কাকে? আগুনের দ্বীপ বলা হয় এই আইসল্যান্ডকে।
কিসের দ্বীপ বলা হয়? আগুনের দ্বীপ বলা হয় এই আইসল্যান্ডকে। এটার যে আইনসভা রয়েছে, এটা বিশ্বের সবচেয়ে প্রাচীনতম আইনসভা হচ্ছে এই আইসল্যান্ডের আইনসভা, নাম তার অল থিং। কি থিং? অল থিং। এটা হচ্ছে কি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম আইনসভা, সবচেয়ে প্রাচীনতম আইনসভা। কেমন আইনসভা? প্রাচীনতম আইনসভা। কেমন আইনসভা? প্রাচীনতম আইনসভা। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম আইনসভার নাম কি? অল থিং। এটা কোন দেশের আইনসভা? আইসল্যান্ডের আইনসভা। সবাই একটু বলো। বরফের দেশ বা আগুনের দেশ। বরফের দেশ। আনিকা চৌধুরী ডিউতে চান্স পেয়েছে। হ্যাঁ, বরফের দেশ বা আচ্ছা, এই যে আইসল্যান্ড, আইসল্যান্ডে কিন্তু খুবই কম ঘনবসতি একটা দেশ। কেমন দেশ? খুবই কম ঘনবসতি একটা দেশ। লিখে নেন, কম ঘনবসতি দেশ। তাহলে যদি একটু আমরা দেখি, আমরা পুরো ব্যাপারটা দেখি। আইসল্যান্ড, মুদ্রা কি? ক্রোনা। রাজধানী কি? রিকজাভিক। কি জাভিক? রিকজাভিক। আগুনের দ্বীপ বলা হয় কাকে? আইসল্যান্ডকে। বরফের দেশ বলা হয় কাকে? আইসল্যান্ডকে। আইসল্যান্ডে কি নাই? সাপ নাই। সাপ দেখে কিন্তু ভয় লাগে। আপনাদের ভয় লাগে না? এই আইসল্যান্ডের যে আইনসভা নাম হচ্ছে অল থিং আইসল্যান্ড। অল আ অ, এটা মনে রাখবেন এভাবে রিলেট করে। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম আইনসভা হচ্ছে এই অল থিং। ওকে, এরপরে আসুন, সুতে কি লেখা যায়? সুতে লেখা যায় সুইডেন। কি লেখা যায়? সুইডেন। লেখা যায় না সুইডেন? সবাই একটু বলেন সুইডেন লিখতে পারি কিনা আমরা? সবাই একটু বলেন সুইডেন লিখতে পারি কিনা? সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম। সুইডেনের রাজধানী কি? সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম। সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম। সুইডেনের রাজধানী কি? সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম। সুইডেনের রাজধানী কি? সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম। সবাই একটু আমার সাথে সাথে বলবেন, লিখবেন, রেসপন্স করবেন। দেখবেন, বারবার দেখবেন, নিজের টাইম লাইনে রেখে দিয়ে ক্লাসটা বারবার দেখবেন। লাভবান আপনি হবেন। লাভবান কে হবে? আপনি হবেন। এই পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র, পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র বলা হয় কাকে? পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র, পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র বলা হয়। পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র বলা হয় এই সুইডেনকে। এই যে আমরা শৌখিনতার জন্য কি গাড়ি? ভলভো গাড়ি ব্যবহার করি। এই ভলভো গাড়ির আবিষ্কারক কে জানেন? ভলভো গাড়ির আবিষ্কার করেছে কারা? ভলভো গাড়ির আবিষ্কার করেছে হচ্ছে এই সুইডেন। আমরা যে বিলাসবহুল গাড়িগুলোতে চলাফেরা করি, এটা কারা আবিষ্কার করেছে? এই যে আমরা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশগুলো পড়তেছি, এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে এই সুইডেন। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটা? আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে কোনটা? এই সুইডেন। আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে এই সুইডেন। ইউরোপের সমিলও কিন্তু বলা হয় এই সুইডেনকে। কি বলা হয়? মনে রাখবেন, ইউরোপের সমিল। কি বলা হয়? ইউরোপের সমিল। ইউরোপের সমিল বলা হয়। ইউরোপের সমিল বলা হয় এই সুইডেনকে। তাহলে সুইডেন সম্পর্কে আমরা যদি বলি, ভাইয়ার ক্লাস দেখে আমাদের সময়ের কথা মনে পড়ে গেল। বাচ্চারা, ভাইয়া কিন্তু অনেক ভালো করে। আচ্ছা, নূপুর আজকে এই যে তোমাদের মাঝে অনেকে আসতেছে। অল থিং, প্রেমী ঢালি বলেছ। নূপুর আমাদের স্টুডেন্ট ছিল, একদম প্রথম থেকে অনেক ডিপ্রেসড একটা স্টুডেন্ট ছিল। ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিলোসফিতে চান্স পেয়েছে। খুবই চমৎকার ব্যাপার। এগুলো ভালো লাগে যখন আমাদের স্টুডেন্টগুলো ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। যদিও তারা খোঁজ রাখে না, কখনো মিষ্টিও খাওয়ায় না, তবুও আমরা দোয়া করি ওরা অনেক বড় হোক। তোমরাও এরকম ভালো ভালো জায়গায় যাবা ইনশাল্লাহ। আচ্ছা, কমেন্ট করছেন। সো এখানে সবাইকে বলছেন পল্লব পাল। আচ্ছা, সুইডেন সাম্প্রতিকের উপর ক্লাস নেবেন কবে? অবশ্যই নিব। লেগে থাকেন সৎভাবে, সব কিছুই পাবেন। আসুনের দন্তান্ন দিয়ে লেখা যায় কি? নরওয়ে। কি ওয়ে? নরওয়ে। কি লেখা যায় বলেন তো? নরওয়ে। নরওয়ে লেখা যায়। নরওয়ের রাজধানী কি? নরওয়ের রাজধানী হচ্ছে অসলো। নরওয়ের রাজধানী কি? নরওয়ের রাজধানী হচ্ছে অসলো। নরওয়ের রাজধানী হচ্ছে অসলো। নরওয়ের রাজধানী
পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী এই নরওয়েতে। পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী, উত্তর কোনটা? উপরের দিকে। পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী হেমারফাস্ট রয়েছে হচ্ছে এই নরওয়েতে। কোথায় রয়েছে? হেমারফাস্ট একটু লিখে নেন, হেমারফাস্ট। এটা হচ্ছে, এই শহরটা পৃথিবীর সর্ব উত্তরের শহর। পৃথিবীর সর্ব উত্তরের শহর কোথাকার শহর? পৃথিবীর সর্ব উত্তরের শহর, সর্ব উত্তরের শহর এই হেমারফাস্ট। হেমারফাস্ট কোথায়? নরওয়েতে। হেমারফাস্ট পৃথিবীর সর্ব উত্তরের শহর। হেমারফাস্ট কোথায়? 31শে মে এক্সাম, একটা রিসেন্ট ক্লাস নিয়েন ভাই, অবশ্যই নিব, অবশ্যই নিব। নিশীথ সূর্যের দেশ বলা হয় এই নরওয়েকে। কি বলা হয়? নিশীথ সূর্যের দেশ। ভাই পারতেছি না তো। নিশীথ সূর্যের দেশ। আবার এই নরওয়েকে বলা হয় ধীবরের দেশ। কিসের দেশ? ধীবরের দেশ। কিসের দেশ? ধীবরের দেশ বলা হয়। তাইলে নরওয়ে, রাজধানী কি? অসলো। রাজধানী অসলো। হেমারফাস্ট পৃথিবীর সর্ব উত্তরের শহর কোথায় অবস্থিত? নরওয়েতে। নিশীথ সূর্যের দেশ কোনটা? নরওয়ে। ধীবরের দেশ কোনটা? নরওয়ে। ধীবরের দেশ কোনটা? নরওয়ে। সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে কাইন্ডলি জানাবেন। পল্লব পাল, ওকে ওকে। সবাই ক্লিয়ার হলে একটু জানাবেন যে ভাইয়া ক্লিয়ার। সবাই একটু ক্লিয়ার হলে একটু জানাবেন যে ভাইয়া ক্লিয়ার। তাহলে 8টা দেশের মধ্যে আমাদের 5টা শেষ, বাকি আছে 3টা। বাকি আছে 3টা। এই 3টা দেশ হচ্ছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত। বাকি আছে কয়টা? 3টা। বাকি আছে কয়টা? 8টার মধ্যে 5টা পড়লাম, বাকি আছে কয়টা? 3টা। এই 3টা কোথায়? বাল্টিক সাগরের তীরে অবস্থিত। কোথায় অবস্থিত? বাল্টিক সাগর। ধরেন এখানে আছে বাল্টিক সাগর। পৃথিবীর 5টা ছোট ছোট সাগর আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে এই বাল্টিক সাগর। এটা একটা ছোট সাগর। এই সাগরের তীরে 3টা দেশ রয়েছে। ধরেন এইভাবে রয়েছে, এইভাবে রয়েছে, এইভাবে রয়েছে। এখানে রয়েছে এই বাল্টিক সাগরের তীরে 3টা দেশ রয়েছে। এই 3টা দেশ মনে রাখার একটা উপায় আছে। মনে রাখবেন এ, লা, লি, বা মনে রাখবেন অল। আপনার যেভাবে মনে রাখতে সুবিধা হয় আপনি সেভাবে মনে রাখবেন। এ, লা, লি। এতে লেখা যায় অ্যাস্তোনিয়া। কি লেখা যায় ভাইয়া? এতে লেখা যায় হচ্ছে এই যে এতে লেখা যায় অ্যাস্তোনিয়া। কি নিয়া? অ্যাস্তোনিয়া। আহ কি লেখা যায়? অ্যাস্তোনিয়া। তারপরে কি লেখা যায়? তারপর লেখা যায় লাতে লেখা যায় লাটভিয়া। কি ভিয়া? লাটভিয়া। আর লিতে কি লেখা যায়? লিথুনিয়া। এই 3টা দেশ কিসের তীরে? বাল্টিক সাগরের তীরে। কিসের তীরে রয়েছে? বাল্টিক সাগরের তীরে রয়েছে। অ্যাস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। অ্যাস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। অ্যাস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। একটু মনে রাখার চেষ্টা করবেন সবাই। অ্যাস্তোনিয়া, যে কেউ একজন লিখে দাও 7টা দেশের নাম কি কি? কিসের 7টা দেশ চাও? কিসের 7টা দেশ চাও তোমরা ভাইয়াপুরা? কিসের 7টা দেশ চাচ্ছ? জানি না। এই অ্যাস্তোনিয়ার রাজধানী কি? তাল্লিন। কি ভাইয়া? অ্যাস্তোনিয়ার রাজধানী হচ্ছে তাল্লিন। অ্যাস্তোনিয়ার রাজধানী কি? তাল্লিন। সবাই বলো অ্যাস্তোনিয়ার রাজধানী কি? তাল্লিন। লাটভিয়ার রাজধানী কি? রিগা। লাটভিয়ার রাজধানী কি? রিগা। লাটভিয়ার রাজধানী কি? রিগা। আমার সাথে সাথে বারবার পড়বা, মুখস্থ হয়ে যাবে। সবাই বারবার পড়বা এবং বারবার পড়লে মুখস্থ হয়ে যাবে এবং লিখবা। লিথুনিয়ার রাজধানী কি? ভিলনিয়াস। কি নিয়াস? ভিলনিয়াস। অ্যাস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। অ্যাস্তোনিয়া তাল্লিন, লিথুনিয়া রিগা, এবং লাটভিয়া রিগা, এবং লিথুনিয়া হচ্ছে ভিলনিয়াস। এই ভিলনিয়াসকে বলা হয় ভোরের দরজা। কি বলা হয়? ভোরের দরজা বলা হয়। কি বলা হয়? ভোরের দরজা বলা হয়। ভোরের দরজা বলা হয়। কি বলা হয়? ভোরের দরজা বলা হয় হচ্ছে এই ভিলনিয়াসকে। কি বলা হয়? ভোরের দরজা বলা হয়। আপনারা জানেন যে এই লিথুনিয়া কিন্তু সেনজেনভুক্ত দেশ। কি ভুক্ত দেশ? সেনজেনভুক্ত দেশ। সেনজেনভুক্ত দেশ। ইউরোপের
সেনজেন বলতে বোঝায় ভিসাবিহীন, মানে চলাফেরা করার জন্য যেটা করা হয় সেটাকে বলা হয় সেনজেন। ওকে, তাইলে এই বাল্টিক সাগরের তীরে 3টা দেশ রয়েছে, মনে রাখবেন। লালি, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। এস্তোনিয়ার রাজধানী তাল্লিন, লাটভিয়ার রাজধানী রিগা এবং লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াস। ভিলনিয়াসকে বলা হয় ভোরের দরজা। কি বলা হয়? ভোরের দরজা বলা হয়। চলেন, ওকে, চলেন আমরা কিছু প্রশ্ন সলভ করি। আমরা এত কমে গেলাম কেন উপস্থিতি? আমরা প্রায় 200 জনের মতো ছিলাম একটা সময়, বেশিও ছিলাম। ওকে, দেখেন প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন থাকে। আমরা আজারবাইজান, ওকে ওদিকে আমরা এখনো যাইনি। দেখেন এই যে একটা প্রশ্ন, প্রশ্নটা 5 নম্বর প্রশ্নটা দেখেন। সর্বপ্রথম আপনারা উত্তর করবেন, জাতীয় পতাকার প্রচলন হয় কোন দেশে? বলেন, সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন হয় কোন দেশে? সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন হয় কোন দেশে? দেখি আপনারা কয়জন এটার উত্তর করতে পারেন। সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন হয় কোন দেশে? সবাই একটু বলেন, সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন হয় কোন দেশে? ওকে, এটা আস্তে আস্তে বলেন প্লিজ। ওকে, ডেনমার্ক। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ডেনমার্ক। এবং কত সালে যদি বলি, সালও যদি বলি, সাল কত সাল হবে? 1228 সাল। কত সাল? 1228 সাল। একটু আগে পড়িয়েছেন। এই যে পতাকা বলেন কিংবা লোগো বলেন, এগুলোর প্রথম তৈরি করে কারা? প্রথম আবিষ্কার করে এই ডেনমার্ক। ডেনমার্ক, এই ডেনমার্কের রাজধানী কি বলেন তো? ডেনমার্কের রাজধানী কি? ডেনমার্কের রাজধানী কি বলেন তো? কোপেনহেগেন। কি হেগেন? কোপেনহেগেন। এই কোপেনহেগেন কোথায় অবস্থিত? জিল্যান্ডে। কোন কোন দ্বীপে অবস্থিত? জিল্যান্ডে অবস্থিত। ভুলে গেলে কিন্তু চলবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। সবাই একটু লিখবেন এই প্রশ্নের উত্তরটা। সবাই এই প্রশ্নের উত্তরটা একটু লিখবেন, সবাই, যত কষ্টই হোক। আপনাদের যত কষ্টই হোক, আমি জানি আপনারা কমেন্ট করতে গেলে অনেক কষ্ট পান, যে এমনি ক্লাস করতেছি তাই কত না, আবার কমেন্ট করব। এরকম হয় না আপনাদের কাছে, যে এমনি ক্লাস করতেছি এই কত না, আবার কি করব, আবার নাকি কমেন্ট করব? এরকম কথা অনেকের মধ্যে থাকতে পারে। সবাই একটা ক্লাসে একটা করে রিয়্যাক্ট দিয়ে দিবেন, কারণ ওকে, সবাই ক্লিয়ার? যারা ক্লাস করতেছেন সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি বলেন তো, সবাই ক্লিয়ার কিনা? যারা ক্লাসে যুক্ত আছেন সবাই একটু বলবেন যে ক্লিয়ার কিনা। ওকে, ডেনমার্ক, কোপেনহেগেন। ওকে, দেখি আরো কিছু প্রশ্ন আছে, আমরা পড়বো, আরো পড়বো। নিশীথ সূর্যের দেশ কোনটা? এগুলো সবগুলো বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। বিশ্ববিদ্যালয় এখানে উল্লেখ না করার কারণে বুঝতেছেন না হয়তো। নিশীথ সূর্যের দেশ কোনটা? নিশীথ সূর্যের দেশ কিছুক্ষণ আগে পড়িয়েছি। নিশীথ সূর্যের দেশ পড়িয়েছি কিন্তু কিছুক্ষণ আগে। নিশীথ সূর্যের দেশ কোনটা বলেন? ক্লিয়ার। পল্লব পাল বলেছেন, প্রেমী ঢালি বলেছেন, মারিয়া ইসলাম বলেছেন কোপেনহেগেন, আবরার আহমেদ জয় বলেছেন 6-এর বি। আচ্ছা, নিশীথ সূর্যের দেশ কোনটা? 6-এর বি। প্রত্যাশা দাস বলেছেন, মেঘলা আকাশ বলেছেন ডেনমার্ক, প্রেমী ঢালি বলেছেন বি। ওকে, নিশীথ সূর্যের দেশ নরওয়ে। কিসের দেশ? নিশীথ সূর্যের দেশ কি ভাইয়া? নরওয়ে। নিশীথ সূর্যের দেশ কি? যারা নরওয়ে লিখতেছেন তাদের উত্তরটা হয়েছে। নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। নরওয়েকে বলা হয় ধীবরের দেশ বা মৎস্যজীবীদের দেশ। কিসের দেশ বলা হয়? নরওয়েতে গিয়ে মাছ ধরবেন সবাই। কি ধরবেন? মাছ ধরবেন। এই নরওয়ের রাজধানী কি? নরওয়ের রাজধানী হচ্ছে অসলো। কি রাজধানী? অসলো। আচ্ছা, কমেন্ট আর ক্লাস একসাথে করলে প্রবলেম হয়। নোটটা পরে করেন, ক্লাসের পরে তো কমেন্ট করলে লাইভ ক্লাসে তো আমরা আর দেখতে পাই না। নোটটা না হয় পরে করেন আপনারা, যারা ক্লাস করেন তারা নোটটা না হয় পরে করেন। হুম, দেখেন, হাজারো হ্রদের দেশ, হাজারো হ্রদের দেশ বলা হয় কোন দেশকে? প্রত্যেকটাই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। হাজারো হ্রদের দেশ পড়িয়েছি আপনাদের। হাজারো হ্রদের দেশ বলা হয় কোনটাকে বলেন? কিসের দেশ আরেকবার বলেন। ওমা, কোনটা কি আরেকবার বলবো বলেন? আপনি আবার ক্লাসটা কইরেন, তাহলে আপনার জন্য ভালো হবে। হাজারো হ্রদের দেশ কোনটা? এখানে উত্তর কি হবে? নরওয়ে, ইন্দোনেশিয়া, জাপান, ফিনল্যান্ড। হাজারো হ্রদের দেশ কোনটা বলেন? 7-এর ডি বলতেছেন ফিনল্যান্ড। ইয়েস, আপনাদের উত্তর ঠিক। হাজারো হ্রদের দেশ হচ্ছে
এই ফিনল্যান্ড, হাজারো হ্রদের দেশ ফিনল্যান্ড। ফিনল্যান্ডের রাজধানী কি? রাজধানী হচ্ছে হেলসিঙ্কি, তাই না? রাজধানী কি? হেলসিঙ্কি হচ্ছে এটার রাজধানী। হাজারো হ্রদের দেশ বলা হয়। এই ফিনল্যান্ডের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পায়, তাই না? এদের নারীরা ইউরোপের মধ্যে সর্বপ্রথম ভোটাধিকার পায়। কিসের মধ্যে? ইউরোপের মধ্যে সর্বপ্রথম ভোটাধিকার পায় কারা? এই নারীরা ভোটাধিকার পায়। কোন দেশের নারীরা? এই হচ্ছে ফিনল্যান্ডের নারীরা। কত সালে পায়? 1906 সালে। কত সালে পায়? 1906 সালে তারা ভোটাধিকার পায়। এই ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে একটা লাইন রয়েছে, সেই লাইনটার নাম কি? লাইন অফ ম্যানারহেইম। একটা লাইন রয়েছে, লাইনটার নাম কি? লাইন অফ ম্যানারহেইম। মনে থাকবে, লাইন অফ ম্যানারহেইম কোন কোন দেশের মধ্যে? কোন কোন দেশের মধ্যে? লাইন অফ ম্যানারহেইম হচ্ছে ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে। সবার মনে থাকবে কিনা? ওকে, সবাই কমেন্ট করেছেন, বা চমৎকার ব্যাপার, সবাই কমেন্ট করেছেন, চমৎকার ব্যাপার। ওকে, এই যে আমাদের সেকেন্ড টাইম কোর্সে যারা মেন্টর হিসেবে থাকবে আমাদের অ্যাডভান্স ব্যাচে, এক নজরে দেখে নেবেন এর চেয়ে ভালো মেন্টর প্যানেল কোথায় পাবেন। সবাই পাবলিকিয়ান, কেউ কেউ জাহাঙ্গীরনগর, কেউ ভিউপি, কেউ জাহাঙ্গীরনগর, কেউ ঢাবির আইন বিভাগ, কেউ জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে একটা ওভারঅল কম্বিনেশন এই আমাদের কোর্সটাতে আছে, এবং সবাই পাবলিকিয়ান মেন্টর দিয়ে এই কোর্সটা পরিচালিত হবে। একটু দেখে দিবেন যে সবাই কত সিনিয়র। নিয়ামুল ভাই, রায়হান বোরহান ভাই, সাগর ভাই, এখানে আছে রবিন ভাই, তারপরে পারভেজ ভাই, অনেক সিনিয়র টিচার, তারা আমাদের সাথে এই কোর্সে থাকবে, এবং এই বছর যে সাফল্য সেগুলো এখানে দেখানো হয়েছে। ওকে, ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? কেউ এই প্রশ্নের উত্তর করতে পারবেন? ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? আমি দেখব, এই প্রশ্নটা তো আমি পড়াই নাই, এখন দেখব যে আপনারা পড়ানোর বাইরে কিরকম উত্তর করতে পারেন। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? দেখবো আপনারা কে কে উত্তর করতে পারেন। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল বলেন? ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? একটু দেখবো যে আপনারা কিরকম উত্তর করতে পারেন। রাশিয়া, ওকে। একজন ভোরের আলো বলেছে রাশিয়া, বাকি কারোর কমেন্ট উত্তর আমি পাই নাই, আশানুরূপ ফলাফল পাই নাই। শুধু একজনের ফলাফল দেখলাম বলল রাশিয়া, বাকি কেউ এটার সঠিক উত্তর এখনো দেয় নাই। কারণ কি আপনারা জানেন না? একটা প্রশ্ন না পড়ালে কেন উত্তর করেন না? উত্তর করেন, ভুল উত্তর করেন। হ্যাঁ, রাশিয়া বলেছেন, দু একজন উত্তর করেছেন, বাকি কারোর উত্তরই আমি এখনো আশানুরূপ পাই নাই। ফেরদৌস বলেছেন রাশিয়া, প্রশ্ন নাম্বার 7-এর এ। অনেকে এ বলেছেন, হিয়া বলেছেন এ। এটার সঠিক উত্তর হবে রাশিয়া। ফিনল্যান্ড কার উপনিবেশ ছিল? ফিনল্যান্ড রাশিয়ার উপনিবেশ ছিল। ওকে, 8 নাম্বার প্রশ্নটা আসেন। 8 নাম্বার প্রশ্ন কি বলা হয়েছে দেখেন, কোন দেশটি নর্ডিক অঞ্চলভুক্ত নয়? আমরা জানি নর্ডিক অঞ্চলের দেশ কতটা? নর্ডিক অঞ্চলের দেশ হচ্ছে 5টা। নর্ডিক অঞ্চলের দেশ কয়টা? 5টা। এই 5টা দেশ কোনটা কোনটা? এই 5টা দেশ হচ্ছে, ভাই ফিরে আসো, যতই রাগ করো, যতই অভিমান করো, দিন শেষে আমাদের কাছেই ফিরে আসো। কারণ এই কোর্সে যারা পড়ায় সবাই অনেক অভিজ্ঞ, এবং সবাই পাবলিকিয়ান, এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই কোর্সে আপনাকে পড়াবে। আপনি যেখানেই যান, ফিরে আসুন লিজেন্ড কেয়ারে, সেই রকম ফিরে আসুন। ফিনল্যান্ড, ডেনমার্ক, 9 বলছে কোনটা? ডেনমার্ক, এই যে ডেনমার্ক, এরপরে ফিনল্যান্ড, নরওয়ে, এই যে নরওয়ে, নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস কি হচ্ছে নর্ডিক অঞ্চলের দেশ? না। এই নর্ডিক অঞ্চলের দেশ, একটু মনে রাখবেন, এই নর্ডিক অঞ্চলের দেশে বছরের প্রায় 9 মাস শীত থাকে। কয় মাস? 9 মাস শীত থাকে। কি থাকে? প্রচণ্ড শীত থাকে, এবং তাপমাত্রা মাইনাসের অনেক নিচে নেমে যায়, অনেক নিচে নেমে যায়। এই জন্য এই অঞ্চলের মানুষগুলো একটা ঘর তৈরি করে। কি ঘর? ইগলু নামে একটা ঘর তৈরি করে। কি ঘর? ইগলু। ইগলু আইসক্রিম খেয়েছেন না? ইগলু নামের ঘর তৈরি করে তারা, এই ঠান্ডা থেকে বাঁচার জন্য ইগলু নামে ঘর তৈরি করে। সবাই ক্লিয়ার কিনা? সবাই বলতেছেন এটার উত্তর হচ্ছে নেদারল্যান্ডস। এটা সঠিক উত্তর হবে নেদারল্যান্ডস। বাহ,
এরকম প্রশ্ন আসলে আপনারা উত্তর করতে পারবেন? এরকম প্রশ্ন আসলে উত্তর করতে পারবেন, হ্যাঁ কি না? পরবর্তী প্রশ্ন দেখেন, এরকম প্রশ্ন অহরহ আসে, সবগুলো আমি কিন্তু নিজে বানাই নাই, সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়? স্ক্যান্ডিনেভিয়ান দেশ কয়টা? 5টা। এই 5টার মধ্যে নরওয়ে আছে, সুইডেন আছে, ডেনমার্ক আছে, কোনটা নাই? নেদারল্যান্ডস নাই। সেম প্রশ্ন হয়ে গেছে, সেম প্রশ্ন আবারও হয়ে গেছে, তারপরেও আপনারা উত্তর করতে থাকেন নেদারল্যান্ডস। 9 নম্বরের উত্তর কি হবে? 9 নম্বর হবে নেদারল্যান্ড, সি উত্তর হবে। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন কোনগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ হিসেবে পরিচিত? তো আমরা দেখেন এই এতগুলো অপশন দেখলে আমরা পরীক্ষার হলে ভয় পেয়ে যাই, বাট আমারও যদি মাথায় থাকে ফিরে আসুন, তাহলে আমার ভয় পাওয়ার আর কোনো দরকার নাই। এই যে নরওয়ে, নরওয়ে, সুইডেন, সুইডেন, ফিনল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, ডেনমার্ক। তার মানে উত্তর আমার এটা নেওয়া একদম, কারণ গ্রিনল্যান্ড তো একটা দ্বীপ, রাশিয়া তো কখনো স্ক্যান্ডিনেভিয়ানের দেশ না, অস্ট্রিয়াও না। এই মনে আছে এই যে অস্ট্রিয়ার কথা বলেছিলাম, অস্ট্রিয়াকে কি বলেছিলাম? ক্লাসিক্যাল মিউজিকের মাতৃভূমি বলেছিলাম, মনে আছে এটা? ক্লাসিক্যাল মিউজিকের মাতৃভূমি। একটু যা পড়বেন আবার পেছনের দিকে গিয়ে রিভাইজ দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন লাভবান হবেন। এটার উত্তর কোনটা হবে? উত্তর হবে এ। উত্তর কোনটা হবে? সবাই একটু উত্তর করেন তো, এটার উত্তর কোনটা হবে? ছোট্ট ভাই বোনেরা যারা ক্লাসটা করতেছেন, আমি জানি এখান থেকে আপনারা লাভবান হয়ে ফিরবেন। একটু মনোযোগ সহকারে ক্লাসটা করেন, আপনারা কি লাভবান হয়ে ফিরবেন, কেউ লস মানে ক্ষতিগ্রস্ত হবেন না এই ক্লাস থেকে। ওকে, দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা। লেখছে বিশ্বের প্রথম পারমাণবিক বজ্র সংরক্ষণাগার কোথায় নির্মিত হচ্ছে? এইটা আপনাদের এই বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল, এই প্রশ্নটা আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল। একটু দেখেন, এই প্রশ্নটা আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল। সরি, এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে আসছিল এই বছর, খুলনা ইউনিভার্সিটিতে আসছিল। বিশ্বের প্রথম পারমাণবিক বজ্র সংরক্ষণাগার কোথায় নির্মিত হচ্ছে? একটু মনে রাখবেন, এই বিশ্বের প্রথম পারমাণবিক বজ্র সংরক্ষণাগার কোথায় নির্মিত হচ্ছে? এটা নির্মিত হচ্ছে ফিনল্যান্ডে। কোথায় নির্মিত হচ্ছে? এটা নির্মিত হচ্ছে ফিনল্যান্ডে। এইবার খুলনা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসছিল, কোথায় নির্মিত হচ্ছে? খুলনা ইউনিভার্সিটিতে আসছিল, ফিনল্যান্ডে এটা নির্মিত হচ্ছে। সবাই একটু 11D মানে একটু ফিনল্যান্ড লিখেন, আপনার মনে থাকবে, আপনার মনে রাখার সুবিধা হবে এই ব্যাপারটা। সবাই এই প্রশ্নের উত্তরটা করেন, আপনার সুবিধার জন্য করেন। 11 নম্বর প্রশ্নের উত্তরটা নিজের সুবিধার জন্য করেন। আচ্ছা, এই যে ফ্যাসিবাদের জনক আমরা কিছুক্ষণ আগে পড়লাম, ফ্যাসিবাদের জনক এইটা পড়লাম কিছুক্ষণ আগে, মনে আছে আপনাদের? ফ্যাসিবাদের জনক আপনাদের কিছুক্ষণ আগে পড়িয়েছি, ফ্যাসিবাদের জনক একটু মনে করে দেখেন না, যখন ইতালি পড়াই, ইউরোপ পড়াই, ইতালি পড়াই, তখন কিন্তু ফ্যাসিবাদের জনক পড়িয়েছিলাম। এই 12 নম্বর প্রশ্ন মনে হয় পারবেন, ফ্যাসিবাদের জনক। আমরা বেনিটো মুসোলিনির কথা পড়েছিলাম, বেনিটো মুসোলিনি, ইনি কোথাকার? ইতালির। ইনি হচ্ছে ইতালির ফ্যাসিস্ট রাষ্ট্রপ্রধান ছিল। কি রাষ্ট্রপ্রধান ছিল? ফ্যাসিস্ট রাষ্ট্রপ্রধান ছিল, ফ্যাসিস্ট রাষ্ট্রপ্রধান ছিল ইনি। এনাকে বলা হয় ফ্যাসিবাদের জনক। কিসের জনক? ফ্যাসিবাদের জনক বলা হয় এই বেনিটো মুসোলিনিকে। দেখেন এখান থেকে প্রশ্ন হয়, এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়, তো এটা কি হবে? বেনিটো মুসোলিনি হবে। উত্তর কি হবে? বেনিটো মুসোলিনি। বেনিটো মুসোলিনি হচ্ছে ফ্যাসিবাদের জনক। কে হবে ফ্যাসিবাদের জনক? বেনিটো মুসোলিনি হচ্ছে ফ্যাসিবাদের জনক। সবাই একটু লেখেন এই প্রশ্নের উত্তরটা। ওকে, এরপরে দেখেন আর কি প্রশ্ন আছে। এরপরে আছে ফ্যাসিবাদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তো আমরা তো দেখলাম যে এটা ইতালি থেকে, তো এটা কোন ভাষা থেকে আসতে পারে একটু বলেন তো, এইটা কোন ভাষা থেকে আসছে একটু বলেন তো। আপনারা খুব চমৎকার, বুঝছেন, আপনারা খুব চমৎকার। অবশ্যই এটা ইতালীয় ভাষা হবে, অবশ্যই এটা কি ভাষা হবে? অবশ্যই এটা ইতালীয় ভাষা হবে। কি ভাষা হবে এটা? অবশ্যই এটা হচ্ছে ইতালীয় ভাষা হবে, তাই না? ইতালীয় ভাষা হবে। এরপরে আসেন দক্ষিণ ইউরোপ নিয়ে একটু আলোচনা করব। দক্ষিণ ইউরোপ নিয়ে আলোচনা করব। কোথায় আলোচনায় যাবে এবার? দক্ষিণ ইউরোপে একটু হালকা আলোচনা করি, এবং বাকি যে
ইউরোপের যে বাকি দেশগুলো আপনাদেরকে অনেকটা ফ্রিও পড়ানো হবে এবং অনেক কিছু প্রাইভেট ব্যাচেও পড়ানো হবে। আমরা আসেন হচ্ছে দক্ষিণ ইউরোপের দেশ। কোন ইউরোপ? দক্ষিণ ইউরোপের দেশ। দক্ষিণ ইউরোপের দেশগুলো দেশ হচ্ছে 12টা। কয়টা? 12টা। মনে রাখবেন দক্ষিণ ইউরোপের দেশ কয়টা? 12টা। এগুলো মনে রাখার একটা উপায় আছে। বলকান অঞ্চল বলা হয় এই দেশগুলোকে, বলা হয় বলকান উপদ্বীপের দেশ। এই 12টা দেশকে বলা হয় বলকান উপদ্বীপের দেশ। এই দেশগুলো মনে রাখার একটা ছোট্ট টেকনিক আপনাকে লিখতে হবে, বারবার পড়তে হবে। করোপতি মানে কোটিপতি মনে রাখবেন। গ্রিসের মনটা, কার মনটা? গ্রিসের মনটা। এমবিবিএস পড়া, ক্লাসিক্যাল রোমার জন্য আকুল। ক্লাসিক্যাল কার জন্য আকুল? রোমার জন্য আকুল। রুমা। এবার আসেন এমবিবিএস পড়া, ধরেন কোটিপতি, নাম তার গ্রিস, তার মন এমবিবিএস পড়া, ক্লাসিক্যাল রোমার জন্য আকুল। ছোটবেলায় আমরা স্বপ্ন দেখতাম আমি বড় হলে হব ইঞ্জিনিয়ার, বউ হবে ডাক্তার, বা আমি ডাক্তার হলে বউ হবে ইঞ্জিনিয়ার, এরকম স্বপ্ন দেখতাম না আমরা? এই ক্লাসে যারা রিয়্যাক্ট দেন একটা করে রিয়্যাক্ট দিবেন, হ্যাঁ ভাই একটু স্লো পড়েন। ওকে, স্লো পড়াচ্ছি, যাও স্লো। আমরা ছোটবেলায় স্বপ্ন দেখতাম না বড় হলে আমি হব ডাক্তার, বউ হবে ইঞ্জিনিয়ার, কিংবা বউ হবে ডাক্তার, আমি হব ইঞ্জিনিয়ার। এই স্বপ্ন দেখতেন কে কে একটু বলেন তো? এই স্বপ্ন দেখতেন কে কে? স্লো পড়াবো বাট ক্লাসে এত অডিয়েন্স কম, আসলে কাকে পড়াবো? আমরা মনে হয় আমাদের ভুল যে আমরা ফ্রি ক্লাস নিচ্ছি, আমরা পেইড নিলে ভালো হতো ক্লাসটা, তাই না? এই স্বপ্ন কে কে দেখতেন বলেন তো? যে বড় হলে আমি হব ডাক্তার, বউ হবে ইঞ্জিনিয়ার। আরে ভাই একটু কথা বল আমার সাথে, তোরা কি কমেন্ট করতেছস না আমার কাছে আসতেছে না? কোন লেখার কালার বুঝেন না আপনারা একটু বলেন তো? কোন লেখার কালার আপনারা বুঝতেছেন না? কোন লেখার কালার আপনারা বুঝতেছেন না? সব কালারই তো বোঝা যায় দেখতেছি। এই যে তারিন বলেছে আমি, পল্লব পাল বলেছে আমি। অনেকেরই এই স্বপ্ন ছিল তাই না, যে বড় হলে আমি হব ডাক্তার, বউ হবে ইঞ্জিনিয়ার। ভাই লেখার কালার বোঝা যায় না। করোপতি গ্রীসের মনটা, এমবিবিএস পড়া, এমবিবিএস পড়া, ক্লাসিক্যাল রোমার জন্য আকুল। এই যে শিহাব বলেছে শেয়ার দিয়েছি, থ্যাংক ইউ শিহাব, তোমাকে একদম অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে ভালোবাসা ভাই। অনেকে এই স্বপ্ন দেখতেন তাই না? অনেকে এই স্বপ্ন দেখতেন। তো এইবার আসেন করোপতি গ্রিসের মনটা, ক্লাসিক্যাল রোমার জন্য আকুল। এই যে করোপতি লিখেছি, এই করোপতি দিয়ে লেখা যায় না ক্রোয়েশিয়া? কিসিয়া? ক্রোয়েশিয়া। পরীক্ষায় যদি আসে ক্রোয়েশিয়া কোন মহাদেশের দেশ? ইউরোপ মহাদেশের দেশ। ইউরোপের কোন অঞ্চলের দেশ? দক্ষিণ ইউরোপের দেশ ক্রোয়েশিয়া। করোপতি গ্রিসের মনটা, গ্রিস দিয়ে লেখা যায় না গ্রিস? দুইটা দেশ হয়ে গেল। মনটা, মনটা দিয়ে লেখা যায় না মন্টিনিগ্রো? আবার এই মনটা দিয়ে লেখা যায় না মাল্টা? চারটা দেশ হয়ে গেল, দেখছেন? 5 নাম্বার দেখেন, এই যে এম তে লেখা যায় না ম্যাসিডোনিয়া? ম্যাসিডোনিয়ার আগে জাস্ট আমরা লিখবো উত্তর ম্যাসিডোনিয়া। কি লিখবো? উত্তর ম্যাসিডোনিয়া। কি লিখবো? উত্তর ম্যাসিডোনিয়া। এরপরে বিতে কি লেখা যায়? 6 নাম্বার, বিতে লেখা যায় না বসনিয়া? আবার বিতে লেখা যায় না বুলগেরিয়া? আট নাম্বার, এসতে কি লেখা যায়? সার্বিয়া। 9 নাম্বার, ক্লাসিক্যাল কি লেখা যায়? কসোভো। কি লেখা যায়? কসোভো। এই যে কসোভো, এটা হচ্ছে কি ইউরোপের নবীনতম দেশ। কত সালে স্বাধীনতা লাভ করে? 2008 সালে। কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে? সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এই কসোভো হচ্ছে ইউরোপের তৃতীয় মুসলিম দেশ। ইউরোপের কি দেশ? ইউরোপের তৃতীয় মুসলিম দেশ। ইউরোপের মুসলিম দেশ কয়টা? ইউরোপের মুসলিম দেশ হচ্ছে 3টা। ইউরোপের মুসলিম দেশ কোনটা? কয়টা? 3টা। আমরা ছেলেরা দেখবেন অনেক সময় আমরা কাতোয়া পড়ি, কাতোয়া। এই যে কসোভো,
তুরস্ক, আলবেনিয়া। এই তিনটা হচ্ছে ইউরোপের মুসলিম দেশ। কসোভো, কাতোয়ার তাদে তুরস্ক, আর আদে লিখবেন হচ্ছে আলবেনিয়া। এই তিনটা হচ্ছে ইউরোপের মুসলিম দেশ। কি দেশ? মুসলিম দেশ। ওকে, তাহলে কসোভো পর্যন্ত গেল। এরপরে রুমার জন্য আকুল, রুমাতে লেখা যায় রোমানিয়া। রোমানিয়া কি লেখা যায়? রোমানিয়া। এবং আকুল, আকুল লেখা যায় আলবেনিয়া। আমাদের একটা বাদ গেছে, সেটা কোনটা দেখেন তো? ক্রোয়েশিয়া, গ্রিস, মন্টিনিগ্রো, মাল্টা। উত্তর মেসিডোনিয়া, বসনিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, তারপরে হচ্ছে এই এস দিয়ে আরেকটা দেশ লেখা লাগবে, সেটা হচ্ছে 12 নম্বর। আরেকটা দেশ লিখবেন, সেটা লিখবেন হচ্ছে স্লোভানিয়া। কি লিখবেন? স্লোভানিয়া। স্লোভানিয়া। এই হচ্ছে 12টা দেশ, মনে থাকবে। কি? করোপতি গ্রিসের মনটা, এমবিবিএস পড়া ক্লাসিক্যাল কার জন্য আকুল? ক্লাসিক্যাল রোমার জন্য আকুল। কার জন্য আকুল? ব্ল্যাক করা যায় না? ব্ল্যাক করলে ভালো হয়। আমরা নেক্সট ক্লাস থেকে ব্ল্যাক করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাস থেকে ব্ল্যাক করবো ইনশাল্লাহ। সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানান। করোপতি দক্ষিণ ইউরোপের দেশ কয়টা? 12টা। এই 12টা দেশ আপনার মনে থাকবে কিনা? এই 12টা দেশ আপনার মনে থাকবে কিনা? তাহলে কি লাইনটা? করোপতি গ্রিসের মনটা, এমবিবিএস পড়া ক্লাসিক্যাল রোমার জন্য আকুল। 20 বার পড়বেন, মুখস্থ হয়ে যাবে। কোটিপতি গ্রিসের মনটা, এমবিবিএস পড়া ক্লাসিক্যাল। এখন কিন্তু পোলাপান ক্লাসিক্যাল পছন্দ করে, তাই না? যে এই ছেলেটা ক্লাসিক্যাল না, আরে মেয়েটা ক্লাসিক না, ওই মেয়ের সাথে প্রেম করা যাবে না, ওই ছেলের সাথে প্রেম করা যাবে না। ক্লাসিক না, এই সেই ক্লাসিক। বুঝতে পারছেন? এই সেই ক্লাসিক। এই বুঝতে পারছেন আমার কথা? কোনো রেসপন্স নাই কেন আপনাদের? ঘুমায় গেছেন আপনারা? ক্লিয়ার ভাইয়া। আপন খান, হ্যাঁ, আপনার বন্ধুদেরকে মেনশন করে নিয়ে আসতে পারেন যে ভাই ক্লাসটা কর। তো ক্লাসটা করলে তোমরা কিছু শিখবা। আচ্ছা, আরেকটা অঞ্চল পরিচিতি শেখা যায় ইউরোপের। বাকি জিনিসগুলো আপনাদের শেখাবো। পেইড বেসে যারা থাকবেন তারা তো শিখতেই পারবেন। ট্রান্স ককেশীয় অঞ্চল, ককেশীয় অঞ্চল ইউরোপের আর একটা অঞ্চল একটু শেখা যায়। ট্রান্স ককেশীয় অঞ্চল, ট্রান্স ককেশীয় অঞ্চল। এই অঞ্চলের দেশ কয়টা? ককেশীয় অঞ্চলের দেশ হচ্ছে 3টা। কয়টা ভাইয়া? 3টা। এই 3টা মনে রাখবেন হচ্ছে আজ। কি মনে রাখবেন? আজ। এই আজ দিয়ে 3টা দেশ হয়। আজ দিয়ে কি কয়টা দেশ হয়? 3টা। আ দিয়ে লেখা যায় আজারবাইজান। কি লেখা যায়? কি লেখা যায়? আজারবাইজান। আ দিয়ে কি লেখা যায়? আ দিয়ে লেখা যায় আজারবাইজান। এরপরে আর এই আ দিয়ে 2বার লিখবো আমরা, সেটা লিখবো আর্মেনিয়া। কি লিয়া? আর্মেনিয়া। আজ বর্গের জ, জতে কি লিখবো? জর্জিয়া। এই 3টা হচ্ছে ট্রান্স ককেশীয় অঞ্চলের দেশ। কিসের দেশ? ট্রান্স ককেশীয় অঞ্চলের দেশ। একটু মনে রাখবেন, এই যে আজারবাইজান এবং আর্মেনিয়া, এর মধ্যে বিরোধপূর্ণ একটা জায়গা আছে, জানেন? এই আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে একটা বিরোধপূর্ণ জায়গা আছে। যখন আমরা 2020 সালে অ্যাডমিশন দিই, তখন এই জায়গাটা নিয়ে প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি চলে। তখন এখান থেকে প্রশ্ন আসছিল। তো এই যে আজারবাইজান, আজারবাইজানের রাজধানী হচ্ছে তিবলিসি। কিলিসি? তিবলিসি। আজারবাইজানের রাজধানী কি? তিবলিসি। আর্মেনিয়া, আর্মেনিয়ার রাজধানী হচ্ছে ইয়েরেভেন। কিভেন? ইয়েরেভেন। কিভেন? ইয়েরেভেন। কিভেন? ইয়েরেভান। ইয়েরেভেন তো না, ইয়েরেভান লেখেন। ইউরেভান। এবং সর্বশেষ হচ্ছে জর্জিয়া। জর্জিয়ার রাজধানী কি বলেন তো? জর্জিয়ার রাজধানী। আপনারা কি কথা বুঝতে পারতেছেন?
আমি একটু জানতে চাই, আপনারা কি বুঝতে পারতেছেন? আমি একটা ভুল লিখে ফেলছি। আজারবাইজানের রাজধানী হচ্ছে বাকু। আজারবাইজানের রাজধানী হচ্ছে কি? বাকু। আর তিবলিসি হচ্ছে জর্জিয়ার রাজধানী। সরি, একটু ভুল লিখে ফেলছি, একটু সংশোধন করে নেন। একটু সংশোধন করে নেন। কি করবেন? একটু সংশোধন করে নেন। সংশোধন করে নিলে লাভটা কার? আপনার। সংশোধন করে নিলে লাভটা কার হবে? আপনার হবে। নামাজ টাইমে আসেন কেন? ক্লাস তো শুরু করেছি আমরা অনেক আগে ভাই। ক্লাস শুরু করেছি আমরা 7টায়। তো তখন তো নামাজ টাইম ছিল না ভাই। হ্যাঁ, এগুলো হচ্ছে রাজধানী, এগুলো হচ্ছে রাজধানী। তো এই ছিল আমাদের ইউরোপ মহাদেশের একটা অংশ ক্লাস। ইউরোপ মহাদেশে যদি আমি কাব্য ভাইয়া কথা দিচ্ছি, আমি যদি 3টা ক্লাস নেই, আপনারা যারা সেকেন্ড টাইম দিবেন, ইউরোপের 3টা ক্লাস নিব, 3টা ক্লাস। এই 3টা ক্লাস আপনাকে ইউরোপ থেকে যতগুলো প্রশ্ন আসবে আপনি পারবেন। এভাবে প্রত্যেকটা মহাদেশ, আন্তর্জাতিক, বাংলাদেশ, আমি আপনাদেরকে খুঁটে খুঁটে একদম হাতে ধরায় দিব। জাস্ট ক্লাসগুলো করবেন, পড়বেন, এরপরে ভাইয়া যেটা পড়িয়েছে সেটা বই পড়বেন। কথা দিচ্ছি সর্বোচ্চ ভালো করবেন। যেখানে পরীক্ষা দেন সাধারণ জ্ঞানে অন্তত সর্বোচ্চ ভালো করবেন। জীবন মানে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে দিব আপনাদেরকে ভালো করানোর জন্য। এখন বাকি চেষ্টাটা তো আপনাদেরও কিছু করতে হবে, তাই না? আপনাদের চেষ্টা চালিয়ে যেতে হবে ভালো করার জন্য। তো সবাই আমার এই পুরো ক্লাসটা কে কে বুঝেছেন একটু কাইন্ডলি জানাবেন। কে কে নোট করেছেন একটু কাইন্ডলি জানাবেন। সেকেন্ড টাইম দিব ভাইয়া, তো অবশ্যই মেসেজ দিবেন। আমার আইডির লিঙ্কটা আপনার এখানে আবারও দিয়ে দিচ্ছি। অবশ্যই মেসেজ দিবেন যারা ক্লাস করে ভর্তি হবেন। সেকেন্ড টাইমের সিদ্ধান্ত হচ্ছে একটা সাহসী সিদ্ধান্ত। আপনারা যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছেন, সত্যি কথা বলতে এটা চমৎকার একটা সিদ্ধান্ত, খুবই সাহসী সিদ্ধান্ত। কারণ সেকেন্ড টাইম কিন্তু সবাই দিতে পারে না। সেকেন্ড টাইম সবাই দিতে পারে না। আচ্ছা, এই যে আমার আইডিতে আপনারা পাঠাবেন, এই যে আমি কমেন্ট করলাম কাব্য ভাইয়া লিখে, এটা হচ্ছে আমার আইডি, নোট করেছি ভাইয়া। আমাকে মেসেজ দিয়েন, আমি চেষ্টা করব আপনাদের একটা ডিসকাউন্ট দিয়ে ভর্তি করিয়ে দেওয়ার জন্য। বিকজ আপনারা ক্লাস করতেছেন, আপনারা পরিশ্রম করতেছেন, আপনাদের শেখার ইচ্ছা আছে। আপনারা নোট আমাকে দিতে পারেন, আপনারা নোট আমাকে দিতে পারেন যে ভাই আমি নোট করেছি। আপনাদের নোটগুলো লিজেন্ড কেয়ারের পেজে যাবে। যার সুন্দর নোট হবে অবশ্যই আমাদের থেকে কোনো না কোনো পুরস্কারও পেয়ে যেতে পারেন আপনারা। বুঝতে পারছেন? নোট করেছি, ওকে। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। দেখা হবে আপনাদের সাথে পেইড ব্যাচে। দেখা হবে ফ্রি প্ল্যাটফর্মে। পেইড ব্যাচে তো নিয়মিতই দেখা হবে। ফ্রি প্ল্যাটফর্মে দোয়া করেন ভাইয়া সেকেন্ড টাইম যেন ভালো করতে পারি অবশ্যই। ফ্রি ব্যাচে আপনাদের সাথে খুব কমই দেখা হয়। পেইড ব্যাচে আপনাদের সাথে নিয়মিত দেখা হবে। ততদিনে সুস্থ থাকেন, নিজের যত্ন রাখেন এবং পড়াশোনা করেন। সময় মতো পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম। আজকে এতটুকুই।